আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গতকাল বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স একটা বিজ্ঞপ্তি দিল যে বাংলাদেশের একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হবার একটা সম্ভাবনা আছে। জঙ্গি হামলা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর, সেনাবাহিনী হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ একাধিক রাষ্ট্রীয় স্থাপনাতে হামলা হতে পারে। এখানে ইনক্লুডেড আছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ঢাকায় জঙ্গি হামলা হতে পারে। এই মর্মে বাংলাদেশ পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার করবার জন্য সকল বাহিনীকে তারা আহ্বান জানিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে তারা সতর্ক থাকবার জন্য আহ্বান জানিয়েছে। আমার এই ভিডিওটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে। আমি জানি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল বাহিনীর অনেকে আমার ভিডিও দেখেন, আমাকে অনেকে ইনবক্স করেন, আমি জানি। আপনাদের সবার উদ্দেশ্যে কয়েকটা কথা। আপনারা যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, আপনারা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আপনারা তো অন্য কোনো গ্রহের নাগরিক না। আপনারা তো পাকিস্তানের নাগরিক না। আপনারা যে শ্বাস প্রশ্বাস নেন, আপনারা যে পানি পান করেন, আপনারা যে খাবার খান, যে মাটিতে অবস্থান করছেন, এটা কিন্তু বাংলাদেশের মাটি। এই শ্বাস প্রশ্বাস, খাবার, পানি সবকিছু বাংলাদেশ থেকে উৎপন্ন হয়, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনারা এগুলা গ্রহণ করেন। তাহলে বাংলাদেশের স্বার্থকে বাদ দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্নে আপনারা কেন আপোস করেন? গতকাল বাংলাদেশ পুলিশ বিবৃতি দিল বাংলাদেশে জঙ্গি হামলার একটা সম্ভাবনা আছে। আজ গোয়েন্দা তথ্য পেলাম, টিটিপি তেহরিকে তালেবান, টিটিপির সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে স্কোয়াড্রন লিডার সেনা হেফাজতে 10 জনকে রাখা হয়েছে, আর বাকি 11 জন পলাতক। বিভিন্ন মারফতে শুনতে পেলাম তারা দেশ থেকে অলরেডি চলে গেছে। এই যে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই 3টা বাহিনীর একাধিক সদস্য পাকিস্তানপন্থী, আইএসআই পন্থী। তারা পাকিস্তানের স্বার্থ বাংলাদেশে রক্ষা করতে চায়। তারা পাকিস্তানপন্থী হয়ে সব ধরনের কর্মযজ্ঞ পরিচালনা করে। আমরা অনেক সময় দেখেছি, অনেক তথ্য আমাদের কাছে আছে, বাংলাদেশের যে ক্যান্টনমেন্টগুলো আছে, বিশেষ করে যশোর, সিলেট এবং ঢাকা ক্যান্টনমেন্ট, এই 3টা ক্যান্টনমেন্টে আইএসআই এর গোপন অফিস আছে। মানে এই 3 ক্যান্টনমেন্টে থেকে আইএসআই তাদের কার্যক্রম পরিচালনা করে। মানে কেন ভাই? সেনাবাহিনীর যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, সে তো প্রো পাকিস্তানি, মানে তার মতাদর্শই পাকিস্তানপন্থী। সে পাকিস্তানের স্বার্থ কিভাবে রক্ষা করতে হয় সেটা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে তো বাংলাদেশপন্থী অনেক অফিসার আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসার আছেন। হ্যাঁ, আমরা মানতেছি আপনাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে। আমি সকল অফিসারদেরকে বলতে চাই, আপনারা তো বাংলাদেশে বাস করেন ভাই, বাংলাদেশেরটা খাচ্ছেন, বাংলাদেশেরটা পড়তেছেন, বাংলাদেশ সরকারের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে দামি দামি গাড়ি ব্যবহার করতেছেন, দামি দামি বাংলো বাড়ি ব্যবহার করতেছেন, সুন্দরী সুন্দরী নারীকে বউ বানাচ্ছেন, সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছেন। রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আপনারা সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আপনাদের নিম্নাঙ্গের যে ক্যাশ আছে, ওইটা চাচার জন্য যে ব্লেডের দরকার, ওই ব্লেডের টাকাটাও সরকার আপনাদেরকে দেয়। ভুল বললাম? আরো স্পষ্ট ভাষায় বলবো, আপনাদের কাটার যে ব্লেড, ওইটার টাকাও সরকার আপনাদেরকে দেয়। আপনারা কি পাচ্ছেন না? আপনারা দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতে পারেন না? পারেন তো, অনেক ভালো খান। রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের থেকে, অন্যান্য শ্রেণী পেশার যারা চাকরিজীবী আছে তাদের থেকে আপনারা অনেক ভালো আছেন। আপনারা সচ্ছল, আপনাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, উন্নত মানের জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য ক্যাডেট একাডেমি আছে, ক্যাডেট কলেজ আছে, যেগুলো শুধুমাত্র আপনাদের সন্তানরাই পড়াশোনা করতে পারে। সিভিলিয়ানদের সন্তানরা সেই সব জায়গায় পড়াশোনা করতে পারে না। এত সুযোগ সুবিধা, এত কিছু, আপনাদের বেতন, আপনাদের ভাতা, আপনাদের রেশন কি নাই? সবকিছু আছে। বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী, এই 3টা বাহিনীর যারা সন্ততি আছে, যারা পরিবার আছে, এরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে। আপনাদের চিকিৎসা সেবার জন্য সিএমএইচ এর মতো হসপিটাল বাংলাদেশ নির্মাণ করা হয়েছে, সেখানে আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পান। এশিয়ার সব থেকে পাওয়ারফুল কিংবা সব থেকে উন্নত মানের যদি কোনো হসপিটাল থেকে থাকে, এর মধ্যে সিএমএইচ 1 থেকে 10-এর মধ্যে আছে। আপনারা আর কি চান? বাংলাদেশের মানুষদেরকে বঞ্চিত করে বাংলাদেশের প্রত্যেকটা সরকার আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়,
তারপরেও কেন আপনাদেরকে পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে হবে? কেন পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে হবে? কেন ভাই, মানে কারণটা কি? আমার এই প্রশ্নের উত্তরটা জানার খুব ইচ্ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা পাকিস্তানপন্থী, যারা পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চান, পাকিস্তানের স্বার্থ রক্ষা বাংলাদেশে বসে করতে চান, কারণটা কি? মানে কেন চান আপনারা? পাকিস্তান আপনাদেরকে কি দেয়? মানে কি দেয় আমাকে একটু বলবেন? আপনাদের মনের মধ্যে তো পাকিস্তান প্রেম কেন? রিজনটা কি? সবকিছু তো বাংলাদেশ দেয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কি আপনাদেরকে অতিরিক্ত অর্থ দেয়? দিতেই পারে, কিন্তু যেইটার জন্য আপনারা পাকিস্তান থেকে অর্থ পান, অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটা অংশ হবার কারণে, একজন সদস্য হবার কারণে, একজন অফিসার হবার কারণে, এর কারণে কিন্তু পাকিস্তান আপনাদেরকে সহায়তা দেয়। বাংলাদেশের কোনো সিভিলিয়ানকে তো পাকিস্তান গোয়েন্দা সংস্থা অর্থ সহায়তা দেয় না, পয়সা দেয় না। যেই রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অংশ হবার কারণে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান, বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করে, আপনারা তাদের স্বার্থ রক্ষার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে যেই ঘটনা ঘটতেছে, 10 জন স্কোয়াড্রন লিডারকে গ্রেফতার করা হয়েছে, সেনাবাহিনী গ্রেফতার করেছে, 11 জন নিখোঁজ। এই যে টিটিপি, তেহরিক তালেবান, এইটা অনেকে বলার চেষ্টা করছেন, অনেক গোয়েন্দা সংস্থাও বলার চেষ্টা করছে বাংলাদেশে আক্রমণ করবে। বাংলাদেশে কোথায় আক্রমণ করবে? কেন আক্রমণ করবে? বাংলাদেশে তো কোনো সংখ্যালঘু সম্প্রদায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে না। সনাতনী ভাইরা কি কোনো অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে? পাহাড়িরা কি কোনো অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে? করেনি তো। তাহলে বাংলাদেশে হামলা করার উদ্দেশ্য কি? বাংলাদেশ তো হিন্দু অধ্যুষিত রাষ্ট্র না। বাংলাদেশে তো 91% মুসলিমের দেশ, কিংবা ধরেন 97% মুসলিমের দেশ। তাহলে বাংলাদেশে এই মৌলবাদী উগ্রবাদী জঙ্গিরা কেন হামলা করতে চায়? কেন বাংলাদেশের সংসদ ভবন তারা উড়িয়ে দিতে চায়? কেন বাংলাদেশের সেনা দপ্তর উড়িয়ে দিতে চায়? পুলিশের হেডকোয়ার্টার্স উড়িয়ে দিতে চায়? নৌবাহিনীর সদর দপ্তর উড়িয়ে দিতে চায়? কেন? এই প্রশ্নটা কি আপনাদের মনের মধ্যে একবারও কাজ করে না? আমি আপনাদেরকে বলতেছি, এগুলা কিছুই না। তেহরিকে তালেবানের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যতগুলো সদস্য সম্পৃক্ত আছে, এদের লক্ষ্য একটাই, গাজওয়াতুল হিন্দ। এরা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতে হামলা করতে চায়। এরা ভারতের 7 সিস্টার্স উত্তপ্ত করতে চায়। এরা ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে উত্তপ্ত করতে চায়। যারা বলছেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তেহরিকে তালেবানের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা করতে চায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশে কোনো হামলা টামলা হবে না, হলেও সেটা ব্যাপক আকারে হবে না, হলেও সেটা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হবে, যাতে করে ভারত আতঙ্কিত হয়। দ্যাটস ইট। আপনারা কি জানেন বাংলাদেশের অসংখ্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সীমান্তবর্তী জেলাগুলোতে লস্করি তাইয়্যেবার ট্রেনিং ক্যাম্প আছে? জঙ্গিরা সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বাংলাদেশে যে জামায়াত ইসলামীর কাছে এই মুহূর্তে পাকিস্তান থেকে আমদানিকৃত অত্যাধুনিক 47 রাইফেল আছে, অসংখ্য, অগণিত, অজস্র। এবং বাংলাদেশ পুলিশের থেকে যে লুট করা অস্ত্রগুলো আছে, এগুলো এখন পর্যন্ত এই সরকার, অর্থাৎ তারেক রহমানের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও উদ্ধার করতে পারেনি। এটা উদ্ধার করার জন্য তারা কোনো প্রকার চেষ্টাই করেনি। উদ্ধার করতে পারেনি এটা বললে ভুল হবে, তারা কোনো চেষ্টা করেনি। জি, এটাই সত্যি কথা। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন বেড়ে যায়, উগ্রবাদীদের আস্ফালন বেড়ে যায়, চরমপন্থীদের আস্ফালন বেড়ে যায়, আতঙ্কবাদীদের আস্ফালন বেড়ে যায়। কেন? কারণ বিএনপি এদেরকে পেলে পুষে বড় করে, বিএনপি এদেরকে পৃষ্ঠপোষকতা করে। বিএনপির প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ চাওয়াতে, পৃষ্ঠপোষকতার কারণে এই জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী, আতঙ্কবাদীরা বাংলাদেশে অবস্থান করতে পারে। বাংলাদেশে বসে তারা তাদের যে খায়েশ, গাজওয়াতুল হিন্দ, সেটা প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির মসনদ দখল করতে চায়। তারা 7 সিস্টার্স আলাদা করতে চায়। তারা 7 সিস্টার্সের সাথে বাংলাদেশের ভূখণ্ডকে জড়িয়ে দিয়ে নতুন একটা মানচিত্র প্রকাশ করতে চায়। এইটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তেহরিকে তালেবানের সাথে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর সম্পৃক্ততা নেই, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে, বাংলাদেশ নৌবাহিনীর সম্পৃক্ততা আছে। বাংলাদেশের নৌবাহিনীর যে প্রধান, বিমান বাহিনীর যে প্রধান, এই দুটাই প্রথম সারির জঙ্গি। আপনারা এদের লেবাস দেখলে বুঝতে পারবেন। অনেকে আমাকে বলেন যে আপনি দাড়ি টুপিওয়ালাদেরকে দেখতে পারেন না কেন? ভাই, দাড়ি আর টুপির আড়ালেই সব থেকে বড় বড় জঘন্য ক্রিমিনাল গুলা বাংলাদেশে লুকিয়ে থাকে। এই দাড়ি আর টুপিকে ব্যবসা করে, এই দুই লেবাসকে ধরে এই জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশে 2001 থেকে 2006 সালে যেভাবে শায়েখ আব্দুর রহমান, জসিমউদ্দিন রাহমানি, বাংলা ভাই, এদের উত্থান হয়েছিল, এরা ব্লগার হত্যা থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষকে হত্যা করেছে। এই সব কিছু হয়েছে জনাব তারেক রহমানের প্রত্যক্ষ মদদে, তারেক রহমানের চাওয়াতে। সকল কার্যক্রম পরিচালিত হয়েছে হাওয়া ভবন থেকে। কেউ অস্বীকার করতে পারবে না, খোদ বিএনপি অস্বীকার করতে পারবে না। বাংলাদেশে এইরকম একটা প্রেক্ষাপটে এই সরকারের কোনো হেরফের নাই, কোনো হেলদোল নাই।
সে কোথায় গিয়ে কোন বাচ্চা কি গাড়ি আবিষ্কার করছে সেটা গিয়ে চালাচ্ছে। আরেক বদমাইশ বলতেছে জিয়াউর রহমান জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না। জিয়া আর 10টা সেক্টর কমান্ডারের মতো একটা সেক্টরের কমান্ডার ছিল, দ্যাটস ইট। জিয়া ছিল পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মচারী। জিয়া নাকি বাংলাদেশের স্বপ্ন দেখেছে, স্বাধীন বাংলাদেশ নাকি জিয়ার জন্য হয়েছে। কদিন পর শুনবো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শেখ মুজিব নামে কোনো চ্যাপ্টার ছিল না, শেখ মুজিবুর রহমান নামে কোনো চরিত্রই ছিল না। বিএনপি এটা করবে, কিন্তু সেটা করবার জন্য যেটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু বিএনপি পাবে না। দেখতে পাচ্ছি স্পষ্ট বিএনপির পতন খুব সামনে। এই জ্বালানি সংকট বিএনপিকে পতনের দিকে ঠেলে দেবে এবং অলরেডি অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। তারেক রহমানের এইসব বিষয়ে কোনো হেলফেল নাই, কোনো হেলদোল নাই, কিচ্ছু নাই। সে নাটক নিয়ে ব্যস্ত, সে জুলাই সনদের প্রত্যেকটা দফা বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে বসে আছে। কি মানে এটা তো বাংলাদেশ, তো একটা দেশ ভাই, এখানে তো অনেকগুলো মানুষ বসবাস করে, জন্মসূত্রে এখানকার নাগরিক। এদের প্রতি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা নাই, দায়িত্ববোধ নাই আপনাদের মধ্যে? বাংলাদেশের এই মানুষের রাষ্ট্রের যে ট্যাক্স, এই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, আপনাদের ভাতা হয়, আপনাদের বউরা দামি দামি গহনা কিনে, আপনাদের বউরা দামি দামি জামা কাপড় পরে, আপনারা দামি দামি বাংলোতে থাকেন। রাষ্ট্রের প্রত্যেকটা প্রথম সারির সুযোগ সুবিধা আপনারা ভোগ করেন এই রাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের টাকায়। এই নাগরিকদের প্রতি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা, দায়িত্ববোধ নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি হয়ে যায়, বাংলাদেশে যদি কোনো কারণে ভারত হামলা করে, কারণ আপনারা সেই প্রেক্ষাপট সৃষ্টি করে দিচ্ছেন, যদি এই তেহরিকে তালেবান, লস্করি তাইয়েবা কিংবা জৈশে মোহাম্মদের জঙ্গিরা ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তপ্ত করবার জন্য একটা হামলা চালিয়ে বসে, কিংবা বিমান বাহিনীর সাথে যে টিটিপির একটা সম্পর্ক হয়েছে, কিংবা বিমান বাহিনীর যেই স্কোয়াড্রন লিডারদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা পলাতক রয়েছে, এরা যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালায়, এই হামলার ফিডব্যাক কি আপনারা পাবেন না? অপারেশন সিন্দুরের কথা কি ভুলে গেছেন? পাকিস্তান ভারতের সিভিলিয়ানদেরকে হত্যা করার পর ভারত কি করেছে পাকিস্তানে মনে নাই? পাকিস্তান তো সামরিক সক্ষমতার দিক থেকে অনেকটা এগিয়ে, কারণ তারা তাদের বাজেটের একটা বিশাল অংশ তাদের সশস্ত্র বাহিনীর পেছনে খরচ করে। আপনাদের কি সক্ষমতা আছে ভাই? আপনাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে? আপনাদের মিসাইলের রেঞ্জ কত? 200 কিলোমিটার সম্ভবত। আপনারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মারলে যাবে না, ঢাকা থেকে রাজশাহীতে আপনাদের মিসাইল পৌঁছবে না। কোন সাহসে, কোন সক্ষমতার জোরে আপনারা এই ধরনের লোমহর্ষক কাজের মধ্যে দিয়ে আগাচ্ছেন? বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা এই যে তেহরিকে তালেবান কিংবা লস্করি তাইয়েবা কিংবা জৈশে মোহাম্মদের সাথে যুক্ত হয়ে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করতে চান, হিজবুত তাহরির যে বদমাশগুলা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে ভারতকে খন্ড খন্ড করতে চান, ভারতের 7 সিস্টার্স আলাদা করতে চান, আপনাদের কি বুকের মধ্যে ভয়ডর কাজ করে না? কি সক্ষমতা আছে আপনাদের ভাই? আপনাদের কি সক্ষমতা আছে? ভারতের একটা মিসাইল অগ্নি কিংবা ব্রাহ্মস যদি আপনাদের ক্যান্টনমেন্ট গুলাতে একটা একটা করে মারে, অবশিষ্ট একটা ধূলিকণা থাকবে? থাকবে না তো ভাই। এগুলো আপনারা কেন বুঝেন না? আপনারা পাকিস্তানিদের প্ররোচনায়, আপনারা পাকিস্তানিদের মদদে, আপনারা পাকিস্তানিদের সহায়তায় এই হামলাগুলা যদি ভুল করেও করেন, আপনাদের উপর কি নেমে আসবে আপনাদের কোনো আইডিয়া আছে? পাকিস্তান চাচ্ছে এই ফ্রন্ট থেকে ভারতকে ব্যস্ত রাখার জন্য, এই ফ্রন্ট থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে হামলা করবার জন্য, আর আপনারা তাদের সায় দিচ্ছেন। আপনাদের বিমান বাহিনী ভাই, এটা কেমনে সম্ভব? বিমান বাহিনীর কর্মকর্তারা এরা নাকি তেহরিকে তালেবানের সাথে সম্পৃক্ত, এরা বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করতে চায়, অথচ বাংলাদেশ সরকারের কোনো হেলদোল নাই। যারা এইসবে সম্পৃক্ত এদেরকে গ্রেফতার করেন। বাংলাদেশ সেনাবাহিনীর যেসব কর্মকর্তা পাকিস্তান আইএসআই এর সাথে সম্পৃক্ত, যোগ সাজস আছে, পাকিস্তান আইএসআই এর পারপাস সার্ভ করে এদেরকে গ্রেফতার করেন? করবেন না তো। জনাব তারেক রহমানের জন্মই তো করাচিতে, সে তো পাকিস্তানপন্থী। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে পাকিস্তানপন্থী, সেখানে পাকিস্তান বাংলাদেশে অভয়ারণ্য সৃষ্টি করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিছু বলার নাই। শেষ একটা বার্তা থাকবে, আপনার এই দেশে জন্ম নিয়েছেন, আপনার বাবা এই দেশে জন্ম নিয়েছে, আপনার দাদা হয়তো পাকিস্তানে জন্ম নিয়েছে, ওইটা কোনো ম্যাটার না, কিন্তু আপনার দুই পুরুষ, আপনার বাবা, আপনি এবং আপনার সন্তান বাংলাদেশে বাস করতেছে, বাংলাদেশের মাটিতে বড় হচ্ছে, বাংলাদেশের শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বাংলাদেশের পানি পান করতেছে, বাংলাদেশের খাবার গ্রহণ করতেছে। সুতরাং বাংলাদেশের যদি ক্ষতি হয়, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার কয়েকটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, আপনার বাবা মা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যা করবেন ভেবেচিন্তে করবেন, কারণ এই দেশটা এত সহজে আমরা অর্জন করতে পারিনি। এই দেশটা রক্ত দিয়ে কেনা। এই দেশটা যারা স্বাধীন করেছেন, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, তাদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন যৌবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশকে এত সহজে আপনারা পাকিস্তান বানায় ফেলবেন, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা হুমকি ধামকি দিচ্ছি না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম এই দেশের প্রতি ভালোবাসা আপনাদের থাকা উচিত। কারণ আজ সশস্ত্র বাহিনীর যে শীর্ষ পদে বসে আছেন, এইটা এই দেশের মানুষের জন্যই সম্ভব হয়েছে, এইটা এদেশ স্বাধীন বলে সম্ভব হয়েছে, সার্বভৌম বলে সম্ভব হয়েছে। অন্যথায় আপনারা একটা কেরানি হবার যোগ্যতা অর্জন করতে পারতেন না যদি এই দেশ পাকিস্তানের অংশ থাকতো। আশা করি বুঝতে পেরেছেন।
আওয়ামী লীগ ছাত্রলীগ এই সময়ে নাম্বার ঝুঁকে নিয়েছে, কারণ তারা জানে যে তাদের ঢালাও গ্রেফতারের সুযোগে খুব শিগগিরই এই সরকারকে তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে হয়ে যারা দেখা দেবে, সেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের নেতাকর্মীদের আওয়ামী লীগ বানিয়ে হয়তো গ্রেফতার করা শুরু করতে হতে পারে। কাজে এমন একটা টালমাটাল পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেয়ালে যেহেতু আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পিঠ থেকেই গেছে, তারা আর ঘরে বসে থাকতে রাজি হচ্ছে না। বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা রাজপথে মিছিল নিয়ে নামতে শুরু করেছেন। ঢাকা চট্টগ্রামে অন্তত 5টি মিছিল হয়েছে এই শুক্রবারেও, এবং একেবারে ঢাকা চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে ওই মিছিলগুলো জুম্মার নামাজের পর কিংবা সকাল বেলায় প্রকাশ্য দিবালোকে আয়োজন করে সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলগুলো যে আবারও এপ্রিল মাসের শুরু থেকেই বারবার বিভিন্ন শহরে মিছিল হচ্ছে, সেসবের ভিডিও ছড়িয়ে পড়ছে, সেসব মিছিলের খবর বের হওয়া শুরু হয়েছে, সেটাতে এটা পরিষ্কার যে প্রায় 6 মাস একরকমের বিরতির পর, বড়সড় ধরনের কোনো রাজনৈতিক মিছিল থেকে বা সংগঠিত হওয়া থেকে বিরত থাকার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও প্রস্তুত হয়েছে রাজপথে নামতে। এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর, একটা নির্বাচিত সরকার আসবার পর যে আবারও তারা রাজপথে নেমে পরখ করে দেখতে চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মিছিল করলে কি প্রতিক্রিয়া হয় নবনির্বাচিত বিএনপি সরকারের তরফ থেকে, সেই বিষয়গুলো করতে এখন আওয়ামী লীগ প্রস্তুত। আওয়ামী লীগ মিছিল বের করছে নিয়মিতভাবে, এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিবেচ্য বিষয় সেটা হচ্ছে তারেক রহমান সরকারও গ্রেফতার করা শুরু করেছে, এবং তার পুলিশ রীতিমতো অভিযান চালিয়ে মিছিলে কারা কারা যোগ দিয়েছেন সে বিষয়ে খোঁজ খবর করে অভিযান পরিচালনা করছেন এবং গ্রেফতারকৃতদের তালিকা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। এখন আওয়ামী লীগ এরপর কি করবে, আর বিএনপিকে আসলে মিছিল কারা করেছে এই বিষয়ে পুলিশের অভিযান চালিয়ে চালিয়ে আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে রাখতে পারবে? যদি ঠেকিয়ে রাখাই যায় তাহলে আওয়ামী লীগ এ সময় মিছিল করছে কেন? এই বিষয়গুলো এ সময়টায় এসে বিশ্লেষণ করা জরুরি, কারণ আওয়ামী লীগ নভেম্বর মাসের দিক থেকে 2025-এ যখন তারা একরকমের ঝটিকা মিছিল সারা বাংলাদেশে ঘটছে, ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এমনকি এনসিপির অফিসের নিচে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল অভিমুখে চলে যাচ্ছে, এনসিপির অফিসের নিচে বাংলা মোটরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, সংসদ ভবন ফার্মগেট এলাকায় মিছিল করছে, এমন একটা পরিস্থিতি যখন ছিল, কিংবা ঢাকা শহরের বুকে নানা দিক থেকে মিছিল এসে এক জায়গায় জড়ো করে এক সময় নাকি তারা 1 লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে, এই নিয়ে যখন বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনূস সরকার, এমনকি বিভিন্ন সংবাদপত্রের ব্যাপক জল্পনা কল্পনা ছিল, তখন নভেম্বরের দিক থেকে আওয়ামী লীগকে একরকমের ঝিমিয়ে পড়তে দেখা যায়। একদিকে আওয়ামী লীগের সূত্রে জানা যায় যে এই কৌশলের একটা কারণ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটা বড় ধরনের একটা আঘাত হানতে চায় আওয়ামী লীগের শক্তির ওপরে, সেটা মাথায় রেখে আওয়ামী লীগ এ সময়টায় যেমন রাজপথে নামার কথা ভাবছিল না, কারণ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেটা ততক্ষণে নির্ধারিত ছিল, কাজেই তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। তেমনি নির্বাচনের আগে আওয়ামী লীগ এমন কোনো রাজপথে আন্দোলন কিংবা এমন কোনো অস্থিরতা তৈরি করতে চাইছিল না যেটার সুবাদে বা যেটার ছুতোনাতায় ইউনূস সরকার নির্বাচনটাকে কোনোভাবে একরকমের ডিস্টার্ব করতে পারে বা অনিশ্চিত পর্যায়ে নিয়ে যেতে পারে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনের পর থেকেই তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একমাত্র নির্দেশনা ছিল সর্বত্র দফতরগুলো যেমন খুলতে হবে, আওয়ামী লীগের কার্যালয়গুলো যেমন খুলতে হবে, তেমনি রাজপথে নেমে আসতে হবে, যাতে খুব শিগগিরই যেসব স্থানীয় নির্বাচন এবং পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোতে আওয়ামী লীগ নিজ নামে বা অন্য কোনো
কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে যুক্ত হওয়ার, যোগ দেওয়ার, অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারে। এবং তারপরে সারা দেশে নির্বাচনের পরপরই দেখা যায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো খুলে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে তার পাশে তারা ছবি তোলেন। এরপরে আবার ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে, আবারও ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেন পরখ করে দেখতে চাইছিল যে নতুন সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর গ্রেফতার অভিযান শুরু হয় কিনা। 7ই মার্চ থেকেই বোঝা যাওয়া শুরু হয়েছে যে বিএনপি আসলে গ্রেফতার করবে, কারণ বঙ্গবন্ধুর বাড়ির দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে যাওয়ার সময় সাধারণ নারী পুরুষের একটা ছোট দলকেও গ্রেফতার করে 4 জনকে সন্ত্রাস বিরোধী মামলায় মামলা দেয় বিএনপি। 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। কাজেই বোঝা যাওয়া শুরু হয়েছিল যে বিএনপি যে প্রতিশ্রুতি আওয়ামী লীগকে দিয়ে এসেছে, বা যে প্রতিশ্রুতি এমনকি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ শক্তিমান রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দেশগুলোকে দিয়ে ক্ষমতায় এসেছে, যে তারা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে, সে পথে বিএনপি হাঁটবে না। আর তারপর তো বিএনপি রীতিমতো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রেখে এখন আইন পাশ করে ফেলেছে। কিন্তু আওয়ামী লীগ পিছু হটছে না। তার প্রমাণ চট্টগ্রামে, ঢাকায় একেবারে দিনে দুপুরে রাজপথে মিছিল নিয়ে বের হয় এবং সেসবের ভিডিও প্রকাশ করা। ছবি দেখলে, ভিডিও দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কারো মুখ মাস্ক দিয়ে ঢাকা নাই, সকলে প্রকাশ্যে মিছিল করছেন। কোন নেতা এই মিছিলের আয়োজন করেছেন, অনেক ক্ষেত্রেই ব্যানারে সেই স্থানীয় নেতার নাম পরিচয় লেখা আছে। এবং মিছিলে যারা যোগ দিচ্ছেন তারা যেমন নিজেদেরকে ঢেকে রাখছেন না, চট্টগ্রামে বিশেষ করে পুরো এপ্রিল মাস জুড়েই দেখা যাচ্ছে তারা এক রকমের লাল টুপি পরে মিছিল করছেন। এবং এই লাল টুপি নাকি তারা পরছেন চট্টগ্রামের সাবেক মেয়র। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে বাংলাদেশে যেই বঙ্গবন্ধু ভক্ত কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের একজন এবিএম মহিউদ্দিন চৌধুরী, সেই চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা নাকি চট্টগ্রামে ঐতিহ্যগতভাবে একটা দীর্ঘ সময় লাল টুপি পরে মিছিল করতেন। কাজেই এই যে চট্টগ্রাম জুড়ে এখন লাল টুপি পরে মুখ খোলা রেখে কোনো মাস্ক পরিধান না করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যানার ধরে নেমে আসছেন এবং এপ্রিলে ঘন ঘনই এসব মিছিলের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার দিন শুধুমাত্র এই গত শুক্রবারে ঢাকা ও চট্টগ্রামের 5 এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে বলে খবর বেরিয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই 2 মহানগরীতে ছাত্রলীগের এই মিছিলগুলো অল্প সময়ের হয়েছে, ঝটিকা মিছিল হয়েছে, কিন্তু সেসব মিছিলের ভিডিও করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেসব মিছিল থেকে ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। ঢাকায় খোদ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে মিছিল করেছে, কাকরাইল মোড়ে মিছিল হয়েছে। এই দুটো মিছিলের ভিডিওই ফেসবুকে প্রচার হতে দেখা গেছে এবং দুটো মিছিলই জুম্মার নামাজের পরে হয়েছে। তার মানে শহর বিরান নয়, শহরে তখন নামাজ পড়ে সাধারণ মানুষ বাড়ি ফিরছেন, বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং এমন একটা সময়ে একেবারে প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে কাকরাইল মোড়ের মতো জনবহুল জায়গায় ছাত্রলীগ কিন্তু মিছিল করেছে। চট্টগ্রাম নগরীতেও সেই শুক্রবারেই 3টি মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। ভিডিওতে যেরকম দেখা গেছে তাতে নগরের জিসি মোড়, অত্যন্ত জনবহুল ব্যস্ত বাণিজ্যিক এলাকা, সেই নগরের জিসি মোড়, 2 নম্বর গেট এবং সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ এবং এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। এই যে আমি বলছিলাম যে ব্যানারে খুবই বিস্তারিত লেখা থাকছে এবং ব্যানারটা পরিষ্কারভাবে ছবিতে, ভিডিওতে দেখা যাচ্ছে মিছিলে অংশগ্রহণকারীদের চেহারার মতোই। এর মধ্যে জিসি এলাকার যে মিছিলটা সেটা শুক্রবার সকালে হয়, আর লালখান বাজার এবং সিআরবি এলাকার মিছিল দুটো চট্টগ্রামেও
জুম্মার নামাজের পরে হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলো। জিএসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে যে মিছিলটি হয়, তারা তখন আওয়ামী লীগের সমর্থনে নানা রকম স্লোগান দিতে থাকেন। আর সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়, সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে বলে ভোরের কাগজ খবর দিচ্ছে। এই মিছিলগুলোর পরেই পুলিশ ঘোষণা দেয় যে তারা ভিডিও দেখে বিভিন্ন ব্যক্তিকে চিহ্নিত করে, মানে একেবারে ইউনুস জমানার মতোই একইভাবে পুলিশ বক্তব্য রাখে যে তারা ভিডিও এবং যেসব ছবি ফেসবুকে দিয়েছে ছাত্রলীগ সেগুলো বিশ্লেষণ করে দেখছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে এবং তারা এসব মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে সক্রিয় আছে। এবং তারপর চট্টগ্রামে এইসব ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের অন্তত 12 জন নেতাকর্মীকে গ্রেফতার করার কথা জানায় চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ শনিবারে এসে। এবং পুলিশ যে সংবাদ বিজ্ঞপ্তিতে যে তথ্য দিয়েছে সেখানে তারা গ্রেফতারকৃতদের নাম আর বয়স দিয়েছে তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ, বিলু, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিতেও এবং নামের তালিকা থেকেও যে এরা কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো পদধারী ব্যক্তিবর্গ নন। তাহলে এই নাহিদ হোসেন, এই বিপু ঘোষ, বিলু, মোসলেম উদ্দিন, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম, তানভীর হাসান এরা আদৌ আওয়ামী লীগের নেতাকর্মী কিনা, নাকি পুলিশ আসলে একরকমের ঢালাও মামলা বাণিজ্য করতে এই তরুণদেরকে গ্রেফতার করে এরাই আওয়ামী লীগের মিছিলে ছিল এই দাবি করে এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে চালান করছে কিনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানে এই যে ঢালাও গ্রেফতার আর তার সঙ্গে জড়িয়ে থাকা গ্রেফতার বাণিজ্য, এই দিয়ে কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ঠেকানো যাবে? দেখেন, আওয়ামী লীগ এই সময়ে এসে আবারও এই সাহসটা করলো কেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন সংগঠিত হতে উৎসাহিত বোধ করছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেমন ভাবে প্রত্যেকটি সংসদীয় এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করছেন বিভিন্ন এলাকায়, সংসদীয় এলাকা ধরে ধরে, তেমনি একেবারে নেতাদের খোদ তত্ত্বাবধানে মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে, নেতাদের নামও অনেক ক্ষেত্রে লেখা থাকছে। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নামতে পিছপা হচ্ছেন না। এমনকি নির্বাচিত সরকার এসে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাশ করার পরেও আওয়ামী লীগ একই কৌশলে এগোচ্ছে। কিন্তু এই সময়ে এসে আবারও গ্রেফতার হতে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিল কেন? এই সময়ে এসে তারা জানে যে বিএনপিকে আসলে গ্রেফতার করতে করতে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই রাখতে পারবে। মানে আওয়ামী লীগের এলাকায় ফিরে আসা ছাড়া উপায় কি? কারণ এমনকি শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সবে তার এলাকায় গিয়ে আবার বলেছেন যে তাদের আমলে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। কারণ বিভিন্ন নেতৃবৃন্দ, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমর্থনে ভোট আদায় করেছেন একথা দিয়ে যে তারা হয়রানি করবেন না অযথা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের। এখন এই কাজ যদি তারা করে যান তাহলে এলাকায় কি এই নেতারা নিজ নিজ এলাকায় টিকতে পারবেন? তার মানে এমন একটা পরিস্থিতি এখনো প্রত্যাশা করা হচ্ছে আওয়ামী লীগের তরফে যে হ্যাঁ, পুলিশ গ্রেফতার করবে হয়তো তারেক রহমান সরকারের নির্দেশে, কিন্তু স্থানীয় বিএনপির নেতাদেরই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের একরকমের মুক্ত করতে ব্যবস্থা করতে হবে স্থানীয় রাজনীতির সমীকরণে নিজেদেরকে গুরুত্বপূর্ণ রাখতে। তারপর জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট যখন রাজপথে নেমেছে, তারা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে তারা গণমিছিল শুরু করেছে, সারা বাংলাদেশে তারা বিক্ষোভ সমাবেশ করছে। এখন বিএনপি যে আওয়ামী লীগ বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কিংবা জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখন গ্রেফতার করা শুরু করবে না, সেটাই বা কে বলতে পারে? এমন একটা রাজনৈতিক অস্থির পরিবেশে যখন আসলে বিএনপি আর জামায়াতের মিত্রতাটা ভীষণ ঠুনকো পর্যায়ে নেমে এসেছে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র শিবির ছাত্রদল মুখোমুখি হয়ে পড়েছে, সেই সময়ে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ সাহস করে না নামতে পারে তাহলে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ নামবে কখন? কাজেই আওয়ামী লীগ ছাত্রলীগ এই সময়ে নামবার ঝুঁকে নিয়েছে, কারণ তারা জানে যে তাদের ঢালাও গ্রেফতারের সুযোগে খুব শিগগিরই
এই সরকারকে তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে হয়ে যারা দেখা দেবে, সেই জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তাদের নেতাকর্মীদের আওয়ামী লীগ বানিয়ে হয়তো গ্রেফতার করা শুরু করতে হতে পারে। কাজে এমন একটা টালমাটাল পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেয়ালে যেহেতু আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পিঠ থেকেই গেছে, তারা আর ঘরে বসে থাকতে রাজি হচ্ছে না। তারেক রহমান সরকার যে তাদেরকে কোনো স্পেস দেবেন না সেটা তারা বুঝে গেছেন বটে, কিন্তু তারাও দেখতে চান কত ঘন ঘন নামলে, কত কত গ্রেফতার করে, কতভাবে তারেক রহমান সরকার তাদেরকে ঠেকাতে পারেন, তারেক রহমান সরকার সত্যি ইউনূস সরকারের পথে কতদিন হাঁটতে পারেন।